Disclaimer. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা বেসিক্যালি বোটানি চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। আমার যারা চিনো না, আমার নাম হচ্ছে নাজমুল আবিদ খান, নটরডেম 26 ব্যাচের একজন স্টুডেন্ট। সো বেসিক্যালি আমাদের হচ্ছে এটা একটা নতুন ইনিশিয়েটিভ। আমার শ্রদ্ধেয় শিক্ষক জহিরুল ইসলাম স্যার এবং হচ্ছে আবুল বাশার স্যার, আমার একটা ফ্রেন্ড আছে, তার আর কি টিচার ছিলেন আবুল বাশার স্যার অ্যান্ড আমার ছিলেন জহিরুল ইসলাম স্যার। সো তাদের গাইডেন্স আমরা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝেছিলাম প্রথমবার যখন বুঝছি। এখন আমরা হচ্ছে ট্রাই করব একটা যে এই চ্যাপ্টারটাকে একটা রিক্যাপ দেওয়ার। আই হোপ এটা এতটাও আনবর্দি হবে না। হাইয়েস্ট এইটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। প্রথমে কিছু বেসিক ইনফরমেশনস, তার সাথে হচ্ছে সেল সাইকেল নিয়ে একটু আলোচনা করব, তারপরে হচ্ছে মাইটোসিস নিয়ে একটু আলোচনা করব, আর হচ্ছে লাস্টে মায়োসিসের একটু ইনডেপথ আলোচনা হবে। এখন এইখানে এই চ্যাপ্টারটার মধ্যে আমার মনে হয় যে 60-70% পড়াই হচ্ছে আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি। সো যারা 9-10 আর কি 60-70% পড়ে আসছি, তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা বোঝা আসলে খুব একটা কঠিন কিছু না। অ্যান্ড আসলে অত কঠিন কোনো চ্যাপ্টার না। আমার মনে হয় যদি কেউ এফোর্ট দেয় এই চ্যাপ্টারটা সে একদিনে শেষ করতে পারবে। একদিনে শেষ কি মানে একদিনে এটা মাস্টার করতে পারবে, মানে সিকিউ এমসিকিউ সব কিছু। এখন আমি হচ্ছে ফলো করতে যাচ্ছি আবুল হাসান স্যারের বইটা। আবুল হাসান স্যারের বইটা আসলে আমার কাছে মনে হয় অনেক স্ট্যান্ডার্ড। স্যারের বইটাই আমি ফলো করব, আর তার সাথে হচ্ছে ওইখানেরই ইনফরমেশন বেসিকলি। আর আমি হচ্ছে একটু গোছানো ইনফরমেশনস। চাইলে এগুলো নোট ডাউন করে নিতে পারেন, এটা কোনো সমস্যা না। আর আমি আগেই বলে নিই, আমরা বেসিকলি এটা হচ্ছে বানাচ্ছি আমাদের নিজেদের জন্য। তো আমরা বোটানি চ্যাপ্টার 2 দিয়েই শুরু করতেছি। এটা ছোট একটা চ্যাপ্টার। সো প্রথমত কোষ বিভাজন কি, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। যেই প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটা থেকে দুইটা বা চারটা কোষ তৈরি হয়, তাকে আমরা বলবো কোষ বিভাজন। বোঝা গেল? কোষ বিভাজন কাকে বলে তাহলে? একটা দিয়ে দুইটা বা চারটা তৈরি হয়, এইটা বেসিক্যালি মুখস্থ করার জিনিস। মানে 1 মার্কে আসবে, লিখে দিবা। এটা মুখস্থ করা লাগে না, এমনি মনে থাকে, তো জানা জিনিস না। তারপর হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা দেখে নিই এখানে দুইজন বিজ্ঞানীর একটু নাম আছে, তার সাথে হচ্ছে তা একজনের একটা কোট আছে। যাক, এই জন্য আমি এখানে আবিষ্কার কোট লিখছি। এই জিনিসটা যদি এমনি করে তুমি একটু দেখে রাখো, তোমার আসলে এমসিকিউতে সুবিধা হবে। কোষ থেকে কোষ সৃষ্টি হতে পারে, এই কথাটা বলেছিলেন রুডলফ ভিরসাও। আসলে ওনার নাম ভিরসাও না, ওনার নাম হচ্ছে রুডলফ ভার্চু। ওনাকে তোমরা যদি প্রথম অধ্যায় পড়ে থাকো তাহলে তোমরা জানবা যে আসলে ওইখানে এই সেম কোডটা ছিল। অ্যান্ড এই এই ব্যক্তির নাম ওইখানে ছিল রুডলফ ভার্চু, অ্যান্ড এটাই ওনার অ্যাকচুয়ালি নাম। উনি হচ্ছে বেসিক্যালি একজন জার্মান সায়েন্টিস্ট প্লাস হচ্ছে একজন ডক্টর। ওনার সম্পর্কে আমাদের আসলে তেমন কিছু জানার দরকার নেই, এইটুকু জানলেই যথেষ্ট। আর তারপর হচ্ছে উনি বলছিল কি কোষ থেকেই কোষ সৃষ্টি হতে পারে, ঠিক আছে। আর আরেকজনের নাম এখানে লিখে রাখছি আমি, সেটা হচ্ছে প্রথম কোষ বিভাজন যে লক্ষ্য করছিল উনি বেসিক্যালি এই যে, ওনার নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। উনি হচ্ছে এই যে সামুদ্রিক স্যালামেন্ডার, এটার নাম কি, এটার প্রোনাউন্সিয়েশন আসলে ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে অনেকের ক্ষেত্রে, বাট আমি প্রোনাউন্স করি হচ্ছে ট্রাইটুরাস ম্যাকিউলোসা। এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এটা আসলে এই জন্য নিচেই আন্ডারলাইনটা করা। ট্রাইটুরাস ম্যাকিউলোসা আমরা সবাই জানি আসলে এটা আহ, মানে বৈজ্ঞানিক নাম এটার। তো সামুদ্রিক স্যালামেন্ডার ট্রাইটুরাস ম্যাকিউলাসার বডিতে ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে প্রথমবার লক্ষ্য করছিল কোষ বিভাজন, ঠিক আছে। আর এখানে আর কি সাল না মনে রাখলেও হয়, সাল অত ইম্পর্টেন্ট না। যারা একটু ম্যাথ অ্যাসপিরেন্ট, আমি পার্সোনালি ম্যাথ অ্যাসপিরেন্ট না, তাও বলতেছি যে সালটা মনে রাখলেও রাখতে পারেন। বাট আমি পার্সোনালি রেকমেন্ড করি না একটা সাল মনে রাখতে যে এফোর্ট দেওয়া লাগে। মানে আপনি তো একটা চ্যাপ্টার পড়তেছেন এমন না, অনেকগুলো চ্যাপ্টার পড়তেছেন, তো আপনি কয়টা সাল মনে রাখবেন? এখানে আপনার হাজার হাজার সাল আছে। এই বই যদি আপনি মানে বোটানি বা জুওলজি বই যদি আপনি নেন। সো ওয়াল্টার ফ্লেমিং আবিষ্কার করছেন, এটা আমরা চাইলে মনে রাখতে পারি 1882 সাল, আমি যদিও এখানে লিখি নেই, বাট তারপরেও আমরা চাইলে এখানে লিখে রাখতে পারি 1882-তে আবিষ্কার করছিলেন, ঠিক আছে। তারপরে এখানে আমরা কিছু বেসিক ইনফরমেশন লিখে রাখছি, তার পাশে লিখে রাখছি কোষ বিভাজনের উদ্দেশ্য, ঠিক আছে। সো বেসিক ইনফরমেশনসগুলো সম্পর্কে যদি আমি আলোচনা করি, বেসিক ইনফরমেশনসগুলোর মধ্যে আমি লিখে রাখছি জাইগোট মানে হচ্ছে তোমার নিষিক্ত ডিম্বক। এটা কিন্তু এমসিকিউতে অনেক সময় আসে, সো আমরা খুব ইজিলি এটা অ্যান্সার করে দেবো। জাইগোট মানে হচ্ছে নিষিক্ত ডিম্বক। আর আমরা যেই কোষটা বিভক্ত হয়, মানে যেই কোষের বিভাজন ঘটে, ওই কোষটারে আমরা বলি মাদার সেল বা মাতৃকোষ। আর যেই কোষটা হচ্ছে নতুন সৃষ্টি হয়, দ্যাট ইজ কল্ড ডটার সেল অথবা অপত্য কোষ, ঠিক আছে।
আর কোষ বিভাজন কেমন টাইপের প্রক্রিয়া, এটা একটা মৌলিক and অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। আচ্ছা তুমি চিন্তা করো, যদি তুমি ছোট থেকে মানে বড় হওয়ার জন্য তোমার বডি আসলে কি কি কাজ করছে, আমি যদি সবগুলারে লিস্ট করি, হ্যাঁ বহুত জিনিস আছে, হরমোন, গ্রোথ ফ্যাক্টর ট্রাক্টর অনেক কিছু আছে, বাট ওগুলো নিয়ে আমরা আলোচনা না করি। কোষ বিভাজন বেসিকলি তোমার মেইন রোলটা প্লে করছিল না, ওই হরমোন, গ্রোথ ফ্যাক্টর এগুলো কি করছে, তোমার এই কোষ বিভাজনই তো আসলে ত্বরান্বিত করছিল, রাইট? সো কোষ বিভাজন একটা মৌলিক and অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এইটা ছাড়া কিন্তু হচ্ছে আমরা বড় হইতে পারতাম না। আমি আসলে কখনো এর আগে এরকম কোনো ভিডিও ক্রিয়েট করি নাই, সো আমার ফার্স্ট টাইম হইতে পারে একটু তোতলাইতেছি বা একটু আউলায় যাইতেছে। সো আমি বিশ্বাস করি যারা দেখবা বা যেই দেখো না কেন, এটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। যাই হোক, তারপর হচ্ছে এন স্ট্যান্ডস ফর নাম্বার অফ ইউনিক ক্রোমোজোম। আচ্ছা আমরা কি এটা জানি যে তোমার এক সেট ক্রোমোজোমের মধ্যে যেই কয়টা জিন থাকে ওইটা সমষ্টিকে আমরা বলি জিনোম। সো বেসিক্যালি এইটা হচ্ছে এক সেট ক্রোমোজোমের কথা এখানে বলা হয়েছে। আর ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে তাদের বডিতে এরকম দুইটা সেট থাকে, এই জন্য আমরা এটাকে 2n দ্বারা প্রকাশ করি বডিতে, মানে দেহকোষে, ঠিক আছে? আর ডিপ্লয়েড জীব মানে আমরা মানুষ তো ডিপ্লয়েড জীব, আরও বহুত ডিপ্লয়েড জীব আছে, ঠিক আছে? তো তোমার তাদের জনন কোষে থাকে এন সেট, মানে এন সংখ্যক হচ্ছে, বা এন সংখ্যক না, বেসিক্যালি এটা নাম্বার অফ ইউনিক ক্রোমোজোমের একটা সেট। এন সেট পরিমাণ হচ্ছে আমার থাকে, জনন কোষ থাকে। আর হ্যাপ্লয়েডের ক্ষেত্রে দেহকোষে থাকে এন সংখ্যক, আমরা এটারে এন দ্বারাই প্রকাশ করি। আর মানুষের ক্ষেত্রে এক সেট ইউনিক ক্রোমোজোম বা হচ্ছে এই যে 2n থাকে না, পার সেটে কয়টা করে থাকে, পার সেটে আমার থাকে 23টা করে ইউনিক ক্রোমোজোম থাকে। ফলের মাছের ক্ষেত্রে নাম্বারটা ভ্যারি করে, সেটা হচ্ছে 4টা করে তাদের ক্ষেত্রে থাকে। এখন আমরা এই সব টপিকের মধ্যে আমি বিলিভ করি আমরা মানে 95% জিনিসই ক্লাস 9-10-এ পড়ে আসছি। সো আমাদের কাছে এটা কোনো কঠিন কিছু না। কোষ বিভাজন বেসিক্যালি 3 টাইপের, একটা হচ্ছে মাইটোসিস, অ্যামাইটোসিস আর মায়োসিস। অ্যামাইটোসিসকে প্রথমে রাখলাম। অ্যামাইটোসিস মানে হচ্ছে, মাইটোসিস কথাটা আগে আমাদের বুঝতে হবে অ্যামাইটোসিস বোঝার জন্য। মাইটোসিস মানে হচ্ছে যেইখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, ঠিক আছে? মাইটোসিস ওয়ার্ডটা আসছে ওই স্পিন্ডল যন্ত্র দিয়েই। এটা বইতে হয়তো বা একটু ব্র্যাকেটে লেখা ছিল GT.মাইটোস নাম করে কিছু একটা লেখা ছিল, যাই হোক ওটা জানার দরকার নেই। মাইটোসিস মানে হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। অ্যামাইটোসিস মানে উইদাউট মাইটোসিস, যেখানে আর কি তোমার কোনো স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না। ক্লিয়ার? আচ্ছা, অ্যামাইটোসিস সম্পর্কে আমরা একটু পরে আসতেছি। কোষ বিভাজনের উদ্দেশ্য, কোষ বিভাজন যে হবে আমার এই যে 3টা টাইপের হবে, কোষ বিভাজন হবে কেন আমরা কিন্তু অলরেডি জানি, কারণ আমরা তো এই ভিডিওটা অবশ্যই যারা দেখতেছো অবশ্যই তোমরা হচ্ছে এই কোষ বিভাজন আগে একবার হলেও অন্তত পড়ছো। তো কোষ বিভাজনের উদ্দেশ্যকে আমি হচ্ছে বেসিক্যালি 2 ভাগে ভাগ করে নিছি, একটা হচ্ছে দেহবৃদ্ধি আর একটা হচ্ছে জনন। তো দেহবৃদ্ধি হচ্ছে কি, মাতৃকোষের হচ্ছে মাতৃকোষটাই বিভক্ত হয়ে তোমার হচ্ছে এরকমভাবে তোমার মাতৃকোষটাই বিভক্ত হয় অ্যান্ড হচ্ছে সমান আকার আকৃতির এবং হচ্ছে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টা অপত্য কোষের সৃষ্টি হয়। এইটাই হচ্ছে আমার বেসিক্যালি দেহ বৃদ্ধির মেইন কনসেপ্ট, মানে একটা কোষ দিয়ে 2টা হবে, 2টা থেকে 4টা হবে, এমনি করে আর কি তোমার দেহটা বড় হয়। জনন কোষের ক্ষেত্রে কি বলো? জনন কোষের ক্ষেত্রে হচ্ছে মাতৃকোষে তোমার ক্রোমোজোম যা ছিল ওইটার হাফ হয়ে যায়, ঠিক আছে? মানে যা ছিল ওইটার হাফ হয়ে যায়। আমরা আগের ক্লাসে দেখে থাকতে পারি এই যে 2n থেকে আমার হয়ে যাবে n সেট, এটা হচ্ছে আমার মায়োসিস বেসিক্যালি 1, এটা হচ্ছে আমার মায়োসিস 1। এরপর এই মায়োসিসটা আবার হয়ে হচ্ছে যাবে আবার একটা nn হবে, আবার ওইখানে nn হবে, বুঝছো? সো একটা ধেয়া দেখো এখানে কিন্তু ক্রোমোজোম যা ছিল এটা একটু খারাপ দেখাচ্ছে, জেড এর মতো মনে হয়, বাট এটা 2n। যাই হোক, তো এটা হচ্ছে তোমার মানে একটা, এটা কিন্তু দুই সেট ইউনিক ক্রোমোজোম ছিল আমার, এইখান থেকে দেখো এক সেট হয়ে গেছে, হ্রাস পাইছে না, অর্ধেক হয়ে গেছে না? তারপরে কিন্তু আবার এইটা দেখো, এটা কিন্তু পরিচিত লাগতেছে, প্রথমটার মতো লাগতেছে। সো এটা বেসিক্যালি আবার মায়োসিস 2টা হচ্ছে কাইন্ড অফ মাইটোসিসের মতোই একটা কোষ বিভাজন, ঠিক আছে? বলা যায় ওটা মাইটোসিসই আসলে। তো এই হচ্ছে আমাদের বেসিক কিছু ইনফরমেশন, এরপরে আমরা আলোচনা করতেছি। তো এখন আমরা হচ্ছে তোমার অ্যামাইটোসিস সম্পর্কে একটু পড়বো। অ্যামাইটোসিস হচ্ছে বেসিক্যালি ওই যে আমরা বললাম না একটু আগে কোষ বিভাজনের তোমার তিনটা বেসিক্যালি কোষ বিভাজন, মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মায়োসিস। সো এখন আমরা হচ্ছে অ্যামাইটোসিস সম্পর্কে পড়বো। সো ফার্স্ট অফ অল অ্যামাইটোসিস কি? অ্যামাইটোসিস হচ্ছে, অ্যামাইটোসিস মনে রাখার দুইটা কৌশল আমি বলি। একে তো এটা হচ্ছে তোমার কোনো স্পিন্ডল যন্ত্র তৈরি হবে না, আর 2 নাম্বার হচ্ছে এটা কোনো জটিল কোষ বিভাজন না, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই। এখন জটিল মাধ্যমিক পর্যায়ে কি কি হতে পারে বলো তো? আমরা মাইটোসিসের সময় 9-10-এ থাকতে পড়েছিলাম না যে তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, এগুলো কিন্তু এক একটা জটিল পর্যায়, ঠিক আছে?
সো এর সামনে এগুলো নিয়ে আলোচনা আছে কিছুটা। তারপর হচ্ছে তোমার যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয় তাকে আমরা অ্যামাইটোসিস বলবো। আমি যদি ঠিকঠাক মতো মনে করি, আমার মনে হয় এটা আমাদের 7 বা 8 এর বইতে আগে ছিল, অ্যামাইটোসিস সম্পর্কে কিছু ছিল তথ্য, বাট আমরা এটা সম্পর্কে 9-10-এ কিছু শুনি নাই। পরবর্তীতে হচ্ছে আবার এটা আবার আমাদের বইতে ব্যাক আসছে। যাই হোক, অ্যামাইটোসিস সম্পর্কে আমরা বেশি কিছু জানবো না। অ্যামাইটোসিস আসলে তোমরা চাইলে স্কিপও করতে পারো, এটা খুবই সহজ একটা টপিক। অ্যামাইটোসিস হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়া তাহলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল পর্যায় ছাড়াই বিভাজিত হয়ে যায়, সেটা হচ্ছে আমরা বলবো অ্যামাইটোসিস। সো অ্যামাইটোসিসে এখানে আমরা 3টা প্রসেস লিখে রাখছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। অ্যামাইটোসিসের প্রথমে হয় কি, এই যে তোমার নিউক্লিয়াসটা হচ্ছে লম্বা হয়, নিউক্লিয়াসটা ফার্স্টে লম্বা হয়, তারপর হচ্ছে মধ্যভাগে চক্রাকার গর্ত হয়ে ঢুকে যায়। সে আমরা দেখলাম এটা হচ্ছে অ্যামাইটোসিসের চিত্র। প্রথমে এরকম আর কি তোমার থাকে, এখানে আমি লিখছি নিউক্লিয়াসটা হচ্ছে লম্বা হয়, দেখছো নিউক্লিয়াসটা কিন্তু একটু লম্বা হয়ে গেছে, এবং তার সাথে হচ্ছে মধ্যভাগে তোমার হচ্ছে চক্রাকার গর্ত দেখা যায়। মধ্যভাগে আমার কি দেখা গেছে, চক্রাকার গর্ত, এই যে দেখো এখানে কিন্তু গর্ত গর্ত হচ্ছে। তো মধ্যভাগে আমার একটু চক্রাকার গর্ত দেখা যায়, এবং হচ্ছে তোমার পরবর্তীতে এটা কিন্তু 2টা অপত্য কোষে পরিণত হয়ে গেছে। ফাইন। তারপর হচ্ছে আমরা এইখানে তোমার অ্যামাইটোসিস সম্পর্কে জানলাম। এখানে একটু একটা জিনিস দেখার আছে, স্টার্চ বার্জার হচ্ছে প্রথমে বলছিলেন, স্টার্চ বার্জার তিনি বলছিলেন কি অ্যামাইটোসিস থেকে হচ্ছে জটিল কোষ বিভাজনের সৃষ্টি হয়েছে, মানে মায়োসিস বলি বা মাইটোসিস বলি। এই জটিল কোষ বিভাজনগুলো কোথা থেকে আসছে, তাহলে জটিল এবং উন্নত কোষ বিভাজন অ্যামাইটোসিস থেকে আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে বেসিক ইনফরমেশনস কিছু জানি। আমরা এটা জানি, আমরা বেসিক ইনফরমেশনস বলতে বুঝি এমসিকিউতে আসতে পারে এরকম টুকটাক ছোট ছোট ইনফরমেশন। ব্যাকটেরিয়া এবং এককোষী আদিকোষী জীবে কি হয়, দ্বিভাজন দেখা ঘটে। কি ঘটে, দ্বিভাজন। ঠিক আছে, ওদের কোষ বিভাজন কিভাবে হয়, দ্বিভাজন প্রক্রিয়ায় হয়। কোথায় কোথায় হয়, ব্যাকটেরিয়া, এককোষী আদিকোষ জীবে। ঠিক আছে, তারপর হচ্ছে ইস্ট, অ্যামিবার মতো এককোষী প্রকৃতকোষী জীবে হচ্ছে আমার কি ঘটে, অ্যামাইটোসিস ঘটে। তাহলে আমরা জানতে পারলাম কি ইস্ট এবং অ্যামিবার মতো যেগুলো এককোষী তোমার হচ্ছে প্রকৃতকোষী জীব, তাদের ক্ষেত্রে আমার অ্যামাইটোসিস ঘটে। আর এইখানে হচ্ছে তোমার একটু ইনফরমেশন আমি এক্সট্রা অ্যাড করছি। এটা হচ্ছে তোমার অ্যামাইটোসিসকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস শুরু হওয়ার প্রক্রিয়া। ঠিক আছে, কেন এই কথাটা আমরা বলি, কারণ এই দেখো এটার একটা নাম আছে, সেটা হচ্ছে ক্যারিওস্টেনোসিস। এটা কেন বলা হয়, এইখানে ক্যারিও অর্থ হচ্ছে নিউক্লিয়াস, স্টেন অর্থ হচ্ছে শুরু, আর অসিস মানে প্রক্রিয়া। অসিস যেখানে দেখবা প্রক্রিয়া মায়েরা দেবা। ঠিক আছে, সো অসিস মানে প্রক্রিয়া। আর অ্যামাইটোসিস, এ মানে কি, এ মানে হচ্ছে অনুপস্থিত, মানে এটা একটা নেগেটিভ মিনিং দিচ্ছে। আর মাইটোস মানে হচ্ছে তন্তু, মাইটোস মানে কি তন্তু, বা এখানে আমরা এটাকে বলতে পারি স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, স্পিন্ডল তন্তু, সরি স্পিন্ডল তন্তু বলতে পারি। তার মানে অ্যামাইটোসিস মানে হচ্ছে অনুপস্থিত তন্তু, যে এই প্রক্রিয়ায় সেইটাকে আমরা হচ্ছে মানে তন্তু অনুপস্থিত যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো অ্যামাইটোসিস। ঠিক আছে, সো আমরা পরবর্তীতে কোষ চক্র সম্পর্কে এখন পড়ব। সো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেল শুরু করার আগে কিছু কথা বলে নিই। আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সময় শ্যুটগুলো নিচ্ছি, তো তোমার আমাদের তো ব্যস্ত স্কেজুয়াল থাকে, আমরা হচ্ছে বেসিক্যালি শখের বসে অ্যান্ড পড়া রিভিশন দেওয়ার জন্য আর কি এগুলো শ্যুট করতেছি, মানে এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই। তো যাই হোক, সেল সাইকেল শুরু করার আগে হচ্ছে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেল সাইকেল তোমার হচ্ছে কেন হয় আমাদের। এটা হচ্ছে বেসিক্যালি আমার একটা কোষ বিভাজনকে সম্পূর্ণরূপে এক্সিকিউট করার জন্য সেল সাইকেলটা খুবই নেসেসারি একটা জিনিস। তো সেল সাইকেল আমরা জানি মানুষের দেহে আর কি তোমার প্রায় 100 ট্রিলিয়নের কাছাকাছি কোষ থাকে। এটা আমাদের বইতে, আবুল হাসান স্যার বইতে এসব ইনফরমেশন আছে। তারপর আমি একটু রিপিট করে দিই, প্রায় 100 ট্রিলিয়নের মতো কোষ থাকে। আর হচ্ছে তোমার এই সেল সাইকেল শুরু হওয়ার জন্য হচ্ছে চলো আগে তো এখানে সেল সাইকেলের মধ্যে একটা পার্ট দেখো, এমফেজ আছে। এমফেজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার আমার বিভাজন পর্যায়, বিভাজন পর্যায়ের মধ্যে হচ্ছে মাইটোসিস হয় এবং সাইটোকাইনোসিস হয়। আচ্ছা, অনেকেই একটা ভুল করে, সেটা হচ্ছে চলো সাইটোকাইনোসিসকে মাইটোসিসের একটা পার্ট মনে করে, বাট এটা কিন্তু না আসলে। তো এমফেজ নিয়ে আমরা একটু আলোচনা করব সামান্য। তার আগে হচ্ছে চলো তোমার বলে নিই যে আমার এই সেল সাইকেলটা হচ্ছে বেসিক্যালি হয় হচ্ছে কোন সব কোষে বলতে পারো, যেগুলো হচ্ছে তোমার কোষ বিভাজন অ্যাকচুয়ালি ঘটবে। এখন আমাদের কোন কোন কোষে কোষ বিভাজন ঘটে এটা কিন্তু জানা জরুরি। কোন কোন কোষে ঘটে বলতে পারবা, কোন কোন কোষে ঘটে, এর মধ্যে হচ্ছে আমি বলে দিই যেসব কোষে ঘটে না ওইগুলো বাদ দিয়ে সবগুলাই ঘটে। এখন কোনগুলাই ঘটে না, ঘটে না হচ্ছে পেশিকোষ। পেশিকোষে কেন ঘটে না, কারণ পেশিকোষে হচ্ছে একাধিক নিউক্লিয়াস থাকে। একাধিক নিউক্লিয়াস থাকলে আসলে ওইখানে কোষ বিভাজনটা হওয়া সম্ভবই না, তো কমন সেন্স, রাইট। তারপর হচ্ছে তোমার আর ঘটে না কোন কোষে, তারপর হচ্ছে ঘটে না তোমার হচ্ছে যেগুলো নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো সিপ কোষ আছে, তারপর হচ্ছে আরবিসি আছে, এগুলো আর কি তোমার হচ্ছে আরবিসি মানে রেড ব্লাড কর্পাসস, ওইগুলো আর কি তোমার হচ্ছে আমার কোষ বিভাজনটা ঘটবে না। আর কোন কোষে ঘটে না বলো তো, হ্যাঁ একটা কোষ মনে পড়ছে, বলো
এটা হচ্ছে তোমার, আমরা জানি যে প্রাণী কোষে অ্যাকচুয়ালি কোষ বিভাজন হওয়ার জন্য কিন্তু সেন্ট্রিওলের খুবই দরকার, সেন্ট্রিওল লাগে। সো আমার হচ্ছে আমরা জানি স্নায়ু কোষ, ওইটা হচ্ছে কিন্তু সেন্ট্রিওল থাকে না। সো এই জন্য আর কি স্নায়ু কোষে হচ্ছে কোষ বিভাজন ঘটে না। আর হচ্ছে কোন কোষে ঘটে না, আর হচ্ছে উদ্ভিদের স্থায়ী কোষ, উদ্ভিদের স্থায়ী কোষে কিন্তু হচ্ছে তো তোমার কোষ বিভাজন ঘটবে না। এই কয়েকটা কোষ আছে। আর কোন কোনগুলো ঘটে, এই যে ধরো যেগুলো ভাজক, উদ্ভিদের ভাজক টিস্যু বা ভাজক কোষ যেগুলো আর কি, তারপর হচ্ছে তোমার কি বলে ভ্রূণ কোষ, তারপর মেরিস্টেম, এগুলাই কিন্তু হচ্ছে আমার সেল ডিভিশন ঘটে। এখন হচ্ছে সেল সাইকেল সম্পর্কে যদি আলোচনা শুরু করি, সেল সাইকেল বেসিক্যালি এই ধারণাটা দিছিল, মানে ধারণা না, বেসিক্যালি প্রস্তাবটা দিছিল হচ্ছে তোমার হওয়ার্ড অ্যান্ড পেল্ক। হওয়ার্ড এবং পেল্ক, সাল মনে রাখার দরকার নেই, তারপরে বলি 1953 সালে দিছিল ওনারা এই সেল সাইকেলের যে পয়েন্ট, এই নামগুলো দেখতেছো, এটা হচ্ছে তোমার গ্যাপ 1, এটাকে বলা হয় সিনথেসিস, এটা হচ্ছে গ্যাপ 2, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলে নিই তো এটা তোমার সেল সাইকেলটা কিভাবে শুরু হয়, এটা কিন্তু খুব একটা মানে মানে জানার মতো একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে সেল সাইকেল শুরু হয় হচ্ছে তোমার বাহ্যিক উদ্দীপনা দিয়ে আর কি বেসিক্যালি স্টার্ট হয়। এখন বাহ্যিক উদ্দীপনা বলতে আমি কি বোঝাচ্ছি? বাহ্যিক উদ্দীপনা বলতে আমি বোঝাচ্ছি তোমার হরমোনস, তারপর গ্রোথ ফ্যাক্টরস, এগুলা। সো গ্রোথ ফ্যাক্টরসের ক্ষেত্রে আমি যদি উদাহরণস্বরূপ বলি, যেমন ধরো কিডনিতে একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর আছে এরিথ্রোপ্রোটিন নাম। সো সেই এরিথ্রোপ্রোটিন করে কি জানো? এরিথ্রোপ্রোটিন হচ্ছে আমার আরবিসি তৈরির জন্য আমাদের যে বোন ম্যারো থাকে, সে বোন ম্যারোকে হচ্ছে তোমার উদ্দীপিত করে দেয়। তারপর হচ্ছে ধরো আমার ইমিউনি সিস্টেমের যে আমার গ্রোথ ফ্যাক্টর, সেই গ্রোথ ফ্যাক্টরগুলো আমার হচ্ছে ডাব্লিউবিসিকে হচ্ছে একটু মানে করে দেয়, উদ্দীপিত করে দেয়, যার কারণে হচ্ছে আমার ডাব্লিউবিসি তৈরি হয়। তারপর প্লেটলেটস তৈরি করার জন্য কিছু গ্রোথ ফ্যাক্টরস আছে, এই হচ্ছে এগুলো। আসলে তোমরা যদি একটু বই দেখে নাও তাহলে হচ্ছে শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার এই গ্রোথ ফ্যাক্টরসগুলো এবং হরমোনসগুলো কিভাবে আর কি সেল সাইকেল স্টার্ট করে। সো এই জন্য আমাদের একটুখানি ব্যাকে যাওয়া লাগবে। আমরা যদি চ্যাপ্টার 1 পড়ে থাকি, ওইখানে একটা সেল মেমব্রেন একটা টপিক ছিল। সেই সেল মেমব্রেনের মধ্যে আমরা পড়ছিলাম যে সেল মেমব্রেনে বেসিক্যালি 3 টাইপের প্রোটিন থাকে। কি কি প্রোটিন থাকে ভাইয়া? সেল মেমব্রেনের মধ্যে হচ্ছে তোমার থাকে ইন্টিগ্রাল প্রোটিন, তারপর হচ্ছে থাকে পেরিফেরাল বা সারফেস প্রোটিন, আরেকটা থাকে মনে করে দেখো সেটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এখন যেটা তোমার ইন্টিগ্রাল প্রোটিন, আমরা কিন্তু দেখছিলাম ফসফোলিপিড বাইলেয়ারে 2টা লেয়ারের মধ্যেই ওই তোমার যে ইন্টিগ্রাল প্রোটিন সেটা কিন্তু গ্রথিত থাকে। এখন এই কারণে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি 2টা পাশেই যেহেতু গ্রথিত থাকে, এইটা একটা রিসেপ্টরের মতো কাজ করে। সো সেই রিসেপ্টরের মধ্যে হচ্ছে আমার বেসিক্যালি বাহ্যিক উদ্দীপনাটা হচ্ছে মানে একটা কিক স্টার্ট করে দেয়, বুঝতে পারছো? কিক স্টার্ট করে দেয়, এবং তার কারণে হচ্ছে আমার যে সেলের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে ওইটা একটু সক্রিয় হয়ে যায়, এবং নিউক্লিয়াস সক্রিয় হওয়ার কারণে তার সাথে সাথে আমার জেনেটিক প্রোগ্রামটা হচ্ছে সক্রিয় হয়ে যায়। সো জেনেটিক প্রোগ্রাম যারা বোঝো নাই তাদের ক্ষেত্রে বলি, এই যে ধরো এই টোটাল প্রসেসটা একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। সো সেই জেনেটিক প্রোগ্রামটা আমার হচ্ছে বেসিক্যালি তোমার এই আমার যে বাহ্যিক উদ্দীপনা যে আইসা আমার রিসেপ্টরে পড়লো, সেই রিসেপ্টর দিয়ে নিউক্লিয়াস সক্রিয় হয়, তার সাথে আমার এই গ্রোথ মানে আমার যে টোটাল এই যে জেনেটিক প্রোগ্রাম এইটাও সক্রিয় হয়ে যায়। জেনেটিক প্রোগ্রামের কাজ কি বলতে পারো? জেনেটিক প্রোগ্রাম কিন্তু নিজে কোনো কাজ করে না, সে হচ্ছে আমার সাইক্লিন অ্যান্ড হচ্ছে আমার সিডিকেরে দিয়ে কাজ করায়। এখন সাইক্লিন কি? আমাদের ওই যে তোমার মানে নিউক্লিয়াসটা সক্রিয় হওয়ার পরে আমাদের ডিএনএ একটা তোমার একটা প্রোটিন তৈরি করে, ওই প্রোটিনটাকে আমরা বলবো সাইক্লিন। সাইক্লিন সম্পর্কে সামনে একটু আলোচনা আছে, আমরা 4 টাইপের সাইক্লিন নিয়ে আলোচনা করব। তো যাই হোক, সাইক্লিন হচ্ছে যেগুলো তোমার তৈরি করে, ডিএনএ তৈরি করে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার সাইক্লিন একা কিন্তু কাজ করতে পারে না, সাইক্লিনের সাথে আরেকটা জিনিসের দরকার হয়, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার সিডিকে, ঠিক আছে? সিডিকে, সিডিকে এর ফুল ফর্ম হচ্ছে আমার তোমার সাইক্লিন ডিপেন্ডেন্ট, তারপর হচ্ছে তোমার কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বলি, ঠিক আছে? সো তোমার এই যে দেখো, এটা দিয়ে আমরা এটার নামের মধ্যে কিন্তু এটার পরিচয় আছে, ঠিক আছে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস হচ্ছে বেসিক্যালি মানে তোমার একটা এনজাইম। এই এনজাইমটা কেন আমি এনজাইম বলতেছি, দেখো যেগুলো শেষে লাস্টে এই যে এএসি দেখবা, এই এএসি দেখলে এটাই হচ্ছে তোমার এনজাইম, ঠিক আছে? যেগুলো লাস্টে এই এএসি দেখবা, এএসি দেখলেই হচ্ছে সেটা হয়ে যাবে কি আমার এনজাইম, ঠিক আছে? তো এই সাইক্লিন এবং সিডিকে তৈরি হয়। সিডিকের কাজ কি বেসিক্যালি, এটা অনেকের কোশ্চেন জাগতে পারে। সিডিকে হচ্ছে বেসিক্যালি আমার ফসফোরাইলেশন করে, ঠিক আছে? ফসফোরাইলেশন করে, এগুলো সম্পর্কে আসলে এই চ্যাপ্টারে অত কিছু জানার দরকার নেই, আরও সামনে জানতে পারবো আমরা। যাই হোক, তাই তোমার হচ্ছে সাইক্লিন এবং সিডিকে, সিডিকে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, তো এটা আমরা বলে দিলাম। তো সাইক্লিন এবং সিডিকে জেনারেট করে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা জানি হচ্ছে যে তোমার এখন এই সেল মানে সাইকেলের ভিতরে আমরা যদি জাম্প করি, সেল সাইকেলের ভিতরে জাম্প করলে এখানে তো তোমার হচ্ছে এই যে সাইক্লিন এবং সিডিকে, এরা হচ্ছে বেসিক্যালি 3টা উপপর্যায়ে আমার হচ্ছে ইন্টারফেসকে এক্সিকিউট করে। এখন আমরা জানি এখানে দেখো আমরা কিছু টাইম লিখে রাখছি, এটা হচ্ছে 30 to 40%। এই টোটাল ইন্টারফেস যে সময়টা, এইটা হচ্ছে যে তোমার 90 to 95%
টাইম কনজিউম করে, ঠিক আছে। এই টোটাল সেল সাইকেলের 90-95% টাইম আমার হচ্ছে ব্ল্যাক মার্ক করা, মানে হচ্ছে তোমার ইন্টারফেস দশায় আর কি চলে যায়। সো ইন্টারফেস দশাটা হচ্ছে বেসিক্যালি তিনটা উপপর্যায়ে বিভক্ত। সেটা হচ্ছে কি কি আমরা পড়ি গ্যাপ ওয়ান। গ্যাপ ওয়ান এটাকে হচ্ছে, এটার নাম গ্যাপ ওয়ান বা এটাকে G1 দ্বারা প্রকাশ করি আমরা। যাই হোক, এখানে 30-40% টাইম যায়, এটা সম্পর্কে জানলাম। আচ্ছা, এই গ্যাপ ওয়ানে কি কি ঘটে, এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা কোয়েশ্চেন। গ্যাপ ওয়ানে হচ্ছে তোমার একটা কোষ বিভাজিত হবে কিনা এটার সিদ্ধান্ত নেওয়া হয়। ধরো অনেক কোষে অনেক সমস্যা থাকতে পারে, সো এই কারণে যদি ওটা বিভাজিত না হয় তাহলে তখন হয় কি জানো, তখন হচ্ছে যে হলো সেটাকে এই গ্যাপ ওয়ান নিজের এই লুপের মধ্যে আটকায় দেয়, মানে আর কি একটা এই সেল সাইকেলের ভিতরে আটকায় দেয়। আটকায় দিলে হয় কি, তখন এই কোষটা দেখা যায় 1 মাস হইতে পারে, সেটা 1 দিনও হতে পারে, আবার 1 বছর হতে পারে, আবার আমৃত্যুকাল পর্যন্ত হতে পারে। তো তোমার এই গ্যাপ ওয়ানের মধ্যে প্রথমে আটকায় দেয়। তারপর এই গ্যাপ ওয়ানেই কিন্তু আমার হচ্ছে আমরা যে জানলাম সাইক্লিন সিডিকে, এই গ্যাপ ওয়ানেই কিন্তু হচ্ছে সাইক্লিন তৈরি হয় এবং সেটা সিডিকের সাথে মিশা হোল প্রসেসটাকে হচ্ছে বুস্ট করে দেয়, মানে আমার এই হোল যে তোমার সেল মানে সেল সাইকেলটাকে একটু বুস্ট করে দেয়, ঠিক আছে। এইগুলো আমার হচ্ছে পরের পয়েন্ট। তারপরের পয়েন্ট হচ্ছে এস দশার প্রস্তুতি। এই এস দশার প্রস্তুতি বেসিক্যালি কি আমি বলি, এস দশার প্রস্তুতি বলতে আমি বোঝাচ্ছি যে তোমার এইখানে আর কি হচ্ছে এস দশায় হচ্ছে আমার হবে হচ্ছে রেপ্লিকেশন, মানে ডিএনএ রেপ্লিকেশন হয়। সেই ডিএনএ রেপ্লিকেশনের জন্য যেসব প্রয়োজনীয় তোমার উপাদান লাগে সেইগুলো হচ্ছে আমার মূলত গ্যাপ ওয়ানে তৈরি হয়, ঠিক আছে। তো গ্যাপ ওয়ানে কী কী পয়েন্ট পেলাম ভাইয়া? গ্যাপ পয়েন্টে পাইলাম হচ্ছে কোষ বিভাজনের সিদ্ধান্ত নেবে, তারপর হচ্ছে তোমার সাইক্লিন তৈরি হয় এবং সিডিকের সাথে মিশে সেটা হচ্ছে তোমার হোল প্রসেসটা আমাকে বুস্ট করে দেবে, এবং হচ্ছে এস দশার জন্য প্রয়োজনীয় যা যা লাগে সেই সব প্রস্তুতি হচ্ছে এখানে নেওয়া হয়। তারপরে এই গেল আমার গ্যাপ ওয়ান। আর এখানে আমার কতটুকু টাইম কনজিউম হয়? 30-40% টাইম টোটাল সেল সাইকেলের, ওকে। তারপর হচ্ছে আমরা আসি সিনথেসিস, ঠিক আছে। সিনথেসিস মানে কি কেউ জানো? সিনথেসিস মানে হচ্ছে তোমার তৈরি বা সংশ্লেষণ, ঠিক আছে। তো এখানে কি কি সংশ্লেষণ হয়? ডিএনএ সংশ্লেষণ কিন্তু হয়। তারপর হচ্ছে হিস্টোন সংশ্লেষণ হয়। হিস্টোন কি জানো কেউ? হিস্টোন হচ্ছে একটা প্রোটিন। আর তোমার এই ডিএনএ রেপ্লিকেশনও হবে, মানে হচ্ছে তোমার অনুলেপনও ঘটবে, তার সাথে হচ্ছে আমার ইয়াও হবে, সিনথেসিসও হবে, মানে তৈরি হবে এবং অনুলিপন হবে। এটা হচ্ছে আমার সিনথেসিস ধাপটাকে আমি খুব শর্টে বলছি। তোমরা যদি বইটা রিডিং দাও দেখবা যে তোমাদের মোটামুটি সিনথেসিসের এইটুকু পার্ট কভার হয়ে যাবে, ঠিক আছে। এই গেল আমার সিনথেসিস। আরেকটা পয়েন্ট হচ্ছে সিনথেসিস 30-40% টোটাল টাইম কনজিউম হয়। এটা একটা মানে খুব ইম্পর্টেন্ট টপ, মানে সিনথেসিসটা হচ্ছে সব থেকে বড় আর কি। তোমার এই সেল সাইকেলের মধ্যে যতগুলো উপপর্যায় আছে তার মধ্যে সব থেকে বেশি টাইম কনজিউমিং হচ্ছে আমার সিনথেসিস। এই গেল আমার সিনথেসিস। তারপর হচ্ছে চলো এখানে আবারও কি কি ঘটে আমি বলে নিই। আমার গ্যাপ ওয়ানে ঘটলো হচ্ছে কোষ বিভাজনের সিদ্ধান্ত, সাইক্লিন তৈরি হবে এবং হচ্ছে তার সাথে সিডিকের সাথে মিশে আমার টোটাল প্রসেসটাকে বুস্ট করবে। এস দশার প্রস্তুতি মানে আমার যে এখানে রেপ্লিকেশনটা হবে সেই রেপ্লিকেশনের জন্য যেসব মানে র ম্যাটেরিয়ালস লাগে সেইগুলো হচ্ছে বেসিক্যালি আমার গ্যাপ ওয়ান তৈরি করে দিবে। তারপর হচ্ছে আমার গ্যাপ টুতে আসবো, সেখানে রেপ্লিকেশন হলো, তারপর হচ্ছে ডিএনএ সিনথেসিস হলো, আর হচ্ছে হিস্টোন সিনথেসিস হলো, মানে হিস্টোন প্রোটিনটা আমার সংশ্লেষিত হলো। এই গেল আমার সিনথেসিস। তারপর হচ্ছে আমার গ্যাপ টু। গ্যাপ টু হচ্ছে হলো তোমার আমার মতে এই যে তোমার সেল সাইকেলটা আছে টোটাল, এই সেল সাইকেলের মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উপপর্যায়, ঠিক আছে। সো গ্যাপ টুতে কী কী ঘটে সেটা বলি আগে। গ্যাপ টু হচ্ছে টোটাল তোমার সেল সাইকেলের 10-20% টাইম কনজিউম করে। আর হচ্ছে গ্যাপ টুতে হচ্ছে তোমার যেটা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রোটিবিউলস গঠনকারী পদার্থ তৈরি হয়। এখন মাইক্রোটিবিউলস গঠনকারী পদার্থ দিয়ে আমার আসলে কাজটা কি? মাইক্রোটিবিউলস আমরা জানি যে মাইটোসিস যে আমার সেল ডিভিশনটা, সেই মাইটোসিস সেল ডিভিশনে মেইন ফোকাস পয়েন্টটা কিন্তু আমার স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে। এই স্পিন্ডল যন্ত্র তৈরি হয় মাইক্রোটিবিউলস দিয়ে। সেই মাইক্রোটিবিউলস গঠনকারী যেসব আমার পদার্থ সেগুলো হচ্ছে আমার এই গ্যাপ টু তৈরি করে দেয়, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে তোমার এই যে গ্যাপ টুতেই হচ্ছে একটা সেন্ট্রোজোম দুইটা সেন্ট্রোজোমে বিভক্ত হয়। একটা সেন্ট্রোজোম দুইটা সেন্ট্রোজোমে যদি বিভক্ত না হয় তাহলে কিন্তু কোষ বিভাজনটা হয় না আসলে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর তার সাথে হচ্ছে হলো তোমার এখানে বিভাজন প্রক্রিয়ায় হচ্ছে এটিপি তৈরি হয়, ঠিক আছে। আমার বিভাজনের জন্য যেসব মানে প্রয়োজনীয় এটিপি সেগুলো হচ্ছে হলো তোমার হচ্ছে গ্যাপ টুতে তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমরা কি কি জানতে পারলাম, একটা যদি আমরা মানে একটা রিক্যাপ দেই। গ্যাপ ওয়ানে হচ্ছে আমার কোষ বিভাজন হবে কিনা সেটা সিদ্ধান্ত হবে, সাইক্লিন প্রোটিন তৈরি হবে, তার সাথে হচ্ছে সিডিকে মিশে হচ্ছে প্রসেসটাকে বুস্ট করবে। তারপর হচ্ছে আমার সিনথেসিসের রেপ্লিকেশনের জন্য যেসব র ম্যাটেরিয়াল ওইগুলো আর কি তোমার কালেক্ট করে দিবে কে গ্যাপ ওয়ান। তারপর সিনথেসিস আমার এই যে ডিএনএ রেপ্লিকেশনটা হবে, তার সাথে হচ্ছে ডিএনএ সিনথেসিস মানে সংশ্লেষণ হবে, তার সাথে হচ্ছে আমার হিস্টোন প্রোটিন যেটা ওইটার সংশ্লেষণ ঘটবে, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে আসলাম গ্যাপ টুতে বা তোমার হচ্ছে জি টুতে। এখানে আমার 10-20% টাইম কনজিউম হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে তোমার উপপর্যায়। তারপর এটা হচ্ছে মাইক্রোটিবিউলস গঠনকারী পদার্থ এখানে তৈরি হয়, মানে হচ্ছে তোমার আমার
যে তোমার স্পিন্ডল যন্ত্রের জন্য যে মাইক্রোটিবিউলস দরকার, সেই মাইক্রোটিবিউলস গঠনকারী পদার্থ তৈরি করে দিবে। তারপর একটা সেন্ট্রোজোম দুইটা সেন্ট্রোজোমে বিভক্ত হয়ে যাবে। তারপর হচ্ছে বিভাজনের জন্য প্রয়োজনীয় যেসব এটিপি মানে মানে শক্তি আর কি বেসিক্যালি, সেইটা আর কি হচ্ছে তোমার আমার গ্যাপ টু তৈরি করে দেবে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে নিই আরও, আমার গ্যাপ টু দিয়ে এখন এই যে দেখো আমার এই অ্যারোগুলো দেখতেছো, অ্যারোগুলো মানে আমার গ্যাপ 1 হলো, তারপর সিনথেসিস হলো, তারপর গ্যাপ 2 হলো, এখন আমার হচ্ছে এম ফেজ হবে বা মাইটোটিক ফেজ হবে। সো মাইটোটিক ফেজের মধ্যে হচ্ছে চলো তোমার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মাইটোসিস আর হচ্ছে তোমার সাইটোকাইনোসিস। এটা সম্পর্কে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। তো সেটা হচ্ছে তোমার মাইটোসিস প্লাস হচ্ছে সাইটোকাইনোসিস। এখন আমরা কিন্তু অনেকে একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে আমরা মাইটোসিসের মধ্যে মনে করি সাইটোকাইনোসিস হয়, বাট এটা কিন্তু না। মাইটোসিস আর সাইটোকাইনোসিস কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে না, এই দুইটা মিলে আমার এমফেজ হয়, ঠিক আছে। এই G2 থেকে এমফেজ, এই যে মাঝখানে গ্যাপটা দেখতেছো, এই G2 থেকে এমফেজে যাওয়ার জন্য কিন্তু আমার একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আমার ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটা আমার হচ্ছে আবুল হাসান স্যারের বইতে দেখবা যে লেখা আছে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর ছাড়া কিন্তু G2 থেকে তুমি কখনোই এম এ আসতে পারবে না। আর ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কি ভাইয়া? এটা হচ্ছে বেসিক্যালি একটা প্রোটিন। এই প্রোটিনটা ছাড়া তুমি কখনোই হচ্ছে আমার এই G2 থেকে আমার হচ্ছে তুমি এম ফেজে আসতে পারবা না। সো এই যেগুলো হচ্ছে আমার ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকবে না, ওইসব তোমার হচ্ছে কোষগুলো কখনোই আমার হচ্ছে এই G2 থেকে এম ফেজে যাইতে পারবে না। মানে তাদের হচ্ছে তোমার সৃষ্টি হবে এবং বৃদ্ধি হবে, কিন্তু বিভাজনটা আর কখনো হবে না, ঠিক আছে। তাইলে হচ্ছে সে G2 তেই আটকায়া যাবে। সো এই ছিল মোটামুটি আমাদের সেল সাইকেল নিয়ে আলোচনা। এখন এম ফেজ নিয়ে যদি একটু বলি কথা, এম ফেজ হচ্ছে আমার বিভাজন পর্যায়। এই বিভাজন পর্যায়টা হচ্ছে তোমার মানে ভ্যারি করে আসলে, অনেক স্তন্যপ্রায়ী প্রাণীদের ক্ষেত্রে এটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা হতে পারে, এটা বইয়ের ইনফরমেশন দেখে নিতে পারো। সেটা হচ্ছে এই এম ফেজ হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা লেন্দি হতে পারে। আর তার সাথে হচ্ছে তোমার এই এম ফেজটা হচ্ছে আমার হয় কি, বেসিক্যালি আমার মাইটোসিস হয় এবং সাইটোকাইনোসিস হয় এবং আমার কোষের বিভাজনটা কমপ্লিট হয়ে যায়। তারপর আবার যদি কখনো বিভাজন হতে হয় কোষটা সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা আবার G1-এ নেয়, আবার এসে সিনথেসিস হয়, আবার G2-তে হচ্ছে চলো বাকি সব কাজগুলো শেষ হয়ে যায়। তারপর যদি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকে, তাহলে আবার এম ফেজ এন্টার করে। এখন আমরা হচ্ছে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমি এখানে বলছিলাম যে সাইক্লিনের কিছু প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। অ্যান্ড হচ্ছে সাইক্লিনের আবিষ্কার সাইক্লিন নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা বেসিক্যালি হচ্ছে পড়বো সাইক্লিন নিয়ে, ঠিক আছে। এবং আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটাকে 3টা ভাগে ভাগ করেছি। একটার মধ্যে আমরা বেসিক কিছু ইনফরমেশন এবং হচ্ছে সেল সাইকেল নিয়ে হচ্ছে আলোচনা করব। সেকেন্ড লেকচারে হচ্ছে আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করব এবং লাস্টলি আমরা হচ্ছে মায়োসিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো এখন আমাদের হচ্ছে ফার্স্ট লেকচারে একেবারে লাস্টে আমরা এসে পড়েছি, সেটা হচ্ছে আমার সাইক্লিন সম্পর্কে আমরা একটু পড়বো। সো সাইক্লিন সম্পর্কে আমরা পড়ার আগে আসলে সাইক্লিনকে আবিষ্কার করছে কি, সাইক্লিন সম্পর্কিত হচ্ছে তোমার যেসব বিজ্ঞানীর নাম আছে এগুলো সম্পর্কে একটু দেখে নিই, ঠিক আছে। সো সাইক্লিন প্রথমে আবিষ্কার করছে হচ্ছে আমার টিমোথি হান্ট। সে বেসিক্যালি হচ্ছে সি উরচিন, এইটার ডিম নিয়ে হচ্ছে গবেষণা করতে গেছিল। সেই গবেষণার ফলাফল স্বরূপ সে সাইক্লিন আবিষ্কার করে ফেলছে। বেসিক্যালি তার উদ্দেশ্য মনে হয় ডিফারেন্ট ছিল, বাট তারপরে সে হচ্ছে তোমার ওইটা নিয়ে গবেষণা করার মানে ফলাফল স্বরূপ হচ্ছে সে সাইক্লিন আবিষ্কার করে ফেলছে। আবার হার্টওয়েল কি করছে বলতে পারো? হার্টওয়েল হচ্ছে আমার যেই সেল সাইকেল আগে আমরা একটু আলোচনা করলাম, সেই সেল সাইকেল হচ্ছে তোমার যেই জিনের থ্রু ওর কিক স্টার্ট হয় মানে শুরু হয়, সেই জিনটা হচ্ছে আমার হার্টওয়েল আবিষ্কার করছে, ঠিক আছে। সেল সাইকেলের জন্য দায়ী যে জিনটা, শুরু হওয়ার জন্য দায়ী, সেই জিনটা সে আবিষ্কার করছে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আমি গ্যাপ লিখি নেই, সেটা হচ্ছে তোমার হার্টওয়েল বেসিক্যালি ইস্ট আছে না, ইস্টের হচ্ছে তোমার সেল নিয়ে গবেষণা করার সময় সে আর কি হচ্ছে এই জিনটা খুঁজে পাইছিল। আর নার্স ইনি হচ্ছে তোমার এই হার্টওয়েলের পরপর এই কাজটা করছে। সে কি করছে? সে হচ্ছে নার্স হচ্ছে তোমার সেল সাইকেল বন্ধ করার জন্য যেই আমার জিনটা দরকার, সেইটা সে অন্য প্রজাতির আরেকটা ইস্টে খুঁজে পাইছে। বেসিক্যালি এই জিনটা মিউটেট হয়, যেই জিনটা নার্স খুঁজে পেয়েছে সেই জিনটা হচ্ছে তোমার মিউটেট হয়ে আমার সেল সাইকেল বন্ধ করার কাজটা করে থাকে। এবং এই হার্টওয়েল এবং নার্স এরা দুইজনই কিন্তু তোমার হচ্ছে নোবেল প্রাইজ পাইছিল এর জন্য, জানো। তারপর হচ্ছে তোমার আমরা এখন যদি এটা বাদ দিই, আমরা হচ্ছে সাইক্লিনের প্রকারভেদের মধ্যে আসি। সাইক্লিন বেসিক্যালি 4 প্রকার। কি কি? সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ অ্যান্ড সাইক্লিন বি। সো সাইক্লিন ডি আমরা এখানে কিছু শর্টকাটস ইউজ করবো পড়ার জন্য, এটা আসলে অনেক এফিশিয়েন্ট হয় যদি আমরা শর্টকাট ইউজ করি। সে আমরা হচ্ছে সাইক্লিন ডিকে, এই যে ডি আছে দেখো, ডি লেখা রাখছি আমি, ডি মানে আমরা কিন্তু ড্রাইভার বলতে পারি, ঠিক আছে। এটা একটা শর্টকাট বলতে পারো। সো ড্রাইভার কি করে? একটা ফেজ থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, রাইট। সো আমার হচ্ছে এই সাইক্লিন ডি ও করবে কি, G1 থেকে আমার এসে নিয়ে যাবে, ঠিক আছে। G1 উপপর্যায় থেকে এসে উপপর্যায়ে নিয়ে যাবে। তারপর হচ্ছে তোমার
এস উপপর্যায় থেকে আবার জি উপপর্যায়ে নিয়ে যাবে, জি টু উপপর্যায়, সরি। সো তোমার গ্যাপ 1 থেকে সিনথেসিসে নিল, সিনথেসিস থেকে গ্যাপ 2 তে নিল, কে নিল? সাইক্লিন ডি। একে আমরা শর্টকাটে মনে রাখতে পারি সাইক্লিন ড্রাইভার। সাইক্লিন ই এর জন্য আমি শর্টকাট ইউজ করবো না। সাইক্লিন ই হচ্ছে আমার বেসিক্যালি ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করায়। এখন আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন কোন উপপর্যায়? মেমোরি অ্যাক্টিভ রিকল করা লাগবে, এটা হয় সিনথেসিস উপপর্যায়, ঠিক আছে। তারপর হচ্ছে আমার ডি সাইক্লিন এ হচ্ছে বেসিক্যালি আমার এই তোমার ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে আমার হচ্ছে অ্যাক্টিভ এবং বুস্ট করে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য আর কি প্রসেসটাকে হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড বুস্ট করে। সাইক্লিন এ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য অ্যাক্টিভ ও বুস্ট করে, ঠিক আছে। লাস্টলি হচ্ছে সাইক্লিন বি, একে আমরা মনে রাখতে পারি হচ্ছে যে সাইক্লিন বস, ঠিক আছে। বস কি করে? সব কাজ একসাথে এক্সিকিউট করার ক্ষমতা রাখে। সো এই সাইক্লিন বি কে আমরা মনে রাখতে পারি সাইক্লিন বস। স্পিন্ডল যন্ত্র তৈরি করা, যেটা আমরা জানি যে মাইটোসিসের একটা মানে মেজর একটা তোমার ফোকাস পয়েন্ট, সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করা এবং মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। তাহলে দেখো ও মাইটোসিসের জন্য জিনিসপত্র কেউ নিয়ন্ত্রণ করতেছে, আবার স্পিন্ডল যন্ত্র তৈরি করতেছে, তার মানে ওকে কি আমরা বস বলতে পারি না? তাহলে আমরা যদি আবার একটা রিক্যাপ দিই, সাইক্লিন ডি কে আমরা বললাম ড্রাইভার, ও হচ্ছে একটা উপপর্যায় থেকে আরেকটা উপপর্যায়ে নিয়ে যায়। আর সাইক্লিন ই হচ্ছে আমরা বেসিক্যালি এটা ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমার কোষকে প্রস্তুত করায়। ডিএনএ রেপ্লিকেশন হয় কোথায়? এটা হচ্ছে আমার এস উপপর্যায় মানে সিনথেসিস উপপর্যায়। সাইক্লিন এর কাজ কি? এ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষ অ্যাক্টিভ অ্যান্ড বুস্ট করে হোল প্রসেসটাকে। আমরা সাইক্লিন এ কে হচ্ছে অ্যাক্টিভ দিয়ে মনে রাখতে পারি। আর হচ্ছে তোমার সাইক্লিন বি, ওকে বলছি বস, ও হচ্ছে স্পিন্ডযন্ত্র তৈরি করে এবং মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু নিয়ন্ত্রণ করে। তোমাদের সাথে দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে। আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকো। আচ্ছা, আর আমার কোনো যদি ভুল হয়ে থাকে সো সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। আমরা এরই সাথে আমাদের লেকচার 1 শেষ করতেছি।